ওর ভাবনার মাঝে হয়তো ওয়েটার এসে টেবিল ভরে খাবার দিয়ে গেছে, আর সেই খাবার বিসমিল্লা বলে বাবলু নামের ছেলেটা মুখ পুড়ে খাচ্ছে। দ্বন্দ্ব পেশনের সময়গুলো দেওয়া হচ্ছে না খাবারটিতে, সাথে আবার ডেজার্ট হিসেবে রসগোল্লাও অর্ডার করেছে। ওয়েটার এসে দেওয়ার সাথে সাথেই একটার পর একটা করে পুরো 20টা রসগোল্লা গিলল বাবলু। পদ্মরও প্রমোদ গুনল মনে মনে, একটা মানুষ নাকি খাদক এটা। ওরা কখনো কেউ খাবারে এতটুকু হাতও লাগায়নি, অথচ টেবিল ভর্তি খাবারের অর্ধেক প্রায় শেষ। বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আবুলের খাওয়া দেখে পদ্মর পেটের পাকস্থলী নড়ে চড়ে উঠল। মাথায় গ্যাস মনে হয় পেটে ট্রান্সপোর্ট হয়েছে, এমন লাগছে কেন? পেট ফুলে পদ্মর বমি এলো। ওর বাপের জন্মেও কখনো কাউকে এতটা খেতে দেখেনি, তাই শখ না সামলাতে পারলো মেয়েটা। ওর ওকে কোনো রকমে বলে ওয়াশরুমের দিকে ছুটে গেল। আরশাদ হাসান নামকরা একজন সুপারস্টার। সে বর্তমানে নিজের কোস্টার তানজিমের সাথে অন্তরঙ্গের ব্যস্ত, তাও ক্যাফের এক পাবলিক ওয়াশরুমে। তবে বাইরে নিজের সেক্রেটারির পল্লবকে দারোয়ানের ডিউটি দিয়ে দেখেছে যেন কোনো মিডিয়া ভেতরে ঢুকতে না পারে। এই মিডিয়া জাতটাকে আরশাদ মন থেকে ঘৃণা করে। আরশাদের মতে পতিতা আর মিডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই টাকার জন্য নিজেদের বিক্রি করে দিতে পারে। তানজিম এই জগতে নতুন। ডিরেক্টর মিঠুন দাসের সাথে এককালে তার একটা গোপনীয় সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরেই আরশাদের মতো সুপারস্টারের সাথে প্রথম অ্যাড ফিল্ম করার সুযোগ পায়। কিন্তু আরশাদ ভীষণ ঘাটতেরা পার্সন। নতুন মেয়েকে দেখে গাইগুই করা শুরু করে, শুটিং করার প্রতি তার কোনো আগ্রহ দেখায় না। মেয়েটা বোঝে এভাবে চললে ওর এই কাজটাও চলে যাবে হাত থেকে, তবুও জানে কাকে কিভাবে খুশি করতে হয়। তাই তো আরশাদ যখন সকলের চোখ ফাঁকি দিয়ে এই ক্যাফের ওয়াশরুমে আসে, তানজিম মেয়েটাও তাকে ফলো করে পিছু পিছু চলে আসে। আর ইসি আরশাদকে কথা বলার সুযোগও দেয় না। আরশাদও তো যেন এমন একটা সময়ের অপেক্ষাতেই ছিল। শিকারি বিড়ালের মুখের সামনে শিকার এসে বসে থাকলে শিকারি কি তাকে ছেড়ে দিবে? কখনোই না। সেও প্রাণপণে লুট করবে নিজের মন মতো। আরশাদের মেয়ে ঘটিত সম্পর্ক আছে অনেক, তাই একটু অবাক হলেও মুচকি হেসে তানজিম মেয়েটাকে নিজের আরও কাছে টেনে নেয়। দুজনের চুম্বন যখন গাঢ় হতে থাকে তখনই দরজা ঠেলে ভেতর প্রবেশ করে পদ্ম। কিন্তু সামনের অনাকাঙ্ক্ষিত সিন দেখে ছি, এক নিমিষেই থমকে যায় সব কিছু। পদ্ম বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে যা দেখছে তা বিশ্বাস করতেই ঘৃণা হচ্ছে। হতচকিত হয়ে সে দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, দুহাত দিয়ে চোখ চেপে ধরে। আমি 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 কিছু দেখিনি। ও আল্লাহ! তার গলার স্বর আতঙ্কে কাঁপছে, শরীর শিউরে ওঠে, যেন ভয়ানক কিছু দেখে ফেলেছে। আচানক শোরগোল, দুজন ছিটকে দাঁড়ায়। আশাদের চোখে কৌতূহল এলে তানজিম ভীষণ বিরক্ত হয় পদ্মর এই আকর্ষণীয় আগমনে। অনেকটা তিক্ত কণ্ঠেই জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আমারও তো একই প্রশ্ন। বেডরুম রেখে বাথরুমে কি করছেন আপনারা? বেডরুম আর বাথরুমের মধ্যে পার্থক্যটুকু বোঝে না স্টুপিড কোথাকার। ল্যাপটা লেপটি ঝাপটা ঝাপটি যা করার ইচ্ছা বেডরুমে গিয়ে করুন না। একে অপরকে পারলে গিলে খান, কিন্তু বাথরুমটাকে দূষিত কেন করছেন? অবিশুদ্ধ পাবলিক। ইডিয়েট! তোমার সাহস তো কম নয়। জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি তো, বলে পদ্ম ঘুরে দাঁড়ায়। একটা শেওড়া গাছের পেতনির সাথে, যে এই মুহূর্তে গাছ ছেড়ে টয়লেটে এসেছে মুখ মারতে। পেতনিরা অবশ্য বাথরুমেই থাকে, ঠিক না? এতক্ষণ পর চাঁদ মুখ দেখা দিল। আরশাদ চোখে হাসল। তানজিম হয়তো আরও কিছু বলতো, কিন্তু আরশাদ পদ্মর দিকে তাকিয়ে হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। সামনে দাঁড়ানো স্কুল ড্রেস পরা মেয়েটাকে চিনতে একদম ভুল করেনি আরশাদ। কিছুদিন আগে মনটা ভীষণ খারাপ থাকায় সব কিছু ফেলে ছদ্মবেশ ধরে যখন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন অসাবধানতার বশত এই মেয়েটার সাথেই ধাক্কা লাগে ওর। আর ওর জন্যই মেয়েটার হাত থেকে আইসক্রিমের সব কিছু নিচে পড়ে যায়। আইসক্রিম পড়ে যাওয়ার পর মেয়েটা তার মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। মনে হলো কোনো ছোট বাচ্চার হাত থেকে জোর করে তার শখের খেলনাটা কেউ কেড়ে নিয়ে গেছে। পার্থক্য কেবল এতটুকু, বাচ্চাটা গলা ফাটিয়ে চিৎকার করত, আর মেয়েটা নীরবে তার কান্না রোদন করার চেষ্টা করছিল। আরশাদ মাস্কের আড়ালে ছিল বলে মেয়েটা হয়তো ওকে এখনও চিনতে পারেনি, কিন্তু এতক্ষণে তো ওর বাস্তবিক পরিচয় পেয়ে যাওয়ার কথা। আরশাদ একটা ক্রূরতাপূর্ণ হাসি হেসে তানজিমকে বলল, গেট আউট। তানজিম হকচকিয়ে গেল। কারেন্টের ঝটকা খেয়ে মানুষ যেমন সচেতন হয় ঠিক তেমনই দশা হলো ওর। তবে এমন হবার কথা ছিল না। ও তো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। ভেবেছিল আজ আরশাদকে খুশি করতে পারলে টপ হিসেবে কিছু ভালো কাজ ওর হাতে চলে আসতো। তাছাড়া আরশাদের নাম ওর সাথে জড়িত থাকলে
প্রডিউসাররা আগ্রহ হতো ওর উপরে, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই হবে না। আরশাদকে দ্বিতীয়বার মুঠে আনার এত সহজ হবে না। দিনে 70 বার এই ছেলের মুড পাল্টায়। এখন তানজিমকে ভালো লাগলেও পরে হয়তো ওর দিকে আর ফিরেও তাকাবে না। এক পাকে আরশাদ দ্বিতীয়বার মুখ ঘেরায় না। তানজিমের সব রাগ গিলে পড়ল পদ্মের উপরে। এই মেয়েটাই সব ঝামেলার বোন। ও না আসলে আরশাদ এতক্ষণে নিজের ফর্মে চলে আসতো আর ওর কাজও সহজ হতো। তবে এই মেয়েটা এমন অসময়ে এসে ভেসে দিল সব কিছু। কিন্তু এখন ওর রাগলে তো আর চলবে না। ও একজন অভিনেত্রী, জীবনে হোক বা মঞ্চে সব জায়গায় নিজের এই পটুতা ধরে রাখতে হবে ওকে। নিজের ফর্মে উষ্ণ আলিঙ্গনে আরশাদের মনোযোগ পেতে কাঁধে মাথা রাখলো। আরশাদও আপত্তি করলো না বা বললও না চলে যাও। মনসম্মতি ভেবে ঠোঁটের প্রান্ত প্রসারিত করে আবেদনময়ীর ন্যায় লজ্জামাখা হেসে আসল কথায় এলো তানজিম। কিন্তু আরশাদ, আমাদের কাজ তো এখনও বাকি, চলো না অন্য কোথাও যাই। আশা করি তুমি নিরাশ হবে না। আমার পারফরমেন্স এতটাও আবার খারাপ না। আরও কিছু হয়তো বলতো, তবে আরশাদ আরক্ত চোখে মেয়েটার দিকে তাকিয়ে আঙুলের ইশারায় নীরবে চুপ করে চলে যেতে বলল, যেন শাসালো চোখে। লোকটার হঠাৎই ক্রুদ্ধ ভঙ্গি আর আচরণে পদ্ম এক মুহূর্তের জন্য থমে খায়। তানজিম আর কথা বলতে পারলো না, কারণ আরশাদ বদরাগী মানুষ। রাগ উঠলে ইন্ডাস্ট্রি থেকে ওকে উগড়ে ফেলতে সময় নেবে না, তাই মাথা নিচু করে চুপচাপ চলে গেল। ওয়াশরুমের পদ্ম ঘরে এখন কেবল পদ্ম আর আরশাদ দাঁড়িয়ে। এত সময়ে ভয় না করলেও এখন একজন অপরিচিত মানুষের সঙ্গ থেকে কিছুটা ভাবছে। এতক্ষণ পর পূর্ণ দৃষ্টি দিয়ে ঠেকলো আরশাদের পারে। দেখা গেল কেমনভাবে যেন ওর দিকে তাকিয়ে আছে, চোখ দুরা অতল স্পর্শ। কিন্তু কি আছে এই চাহনিতে? তবে লোকটার সামনে নিজেকে বড্ড বেমানান লাগছে পদ্মর। একে তো বয়সে বড়, তার উপরে লোকটার পোশাক আশাক কথাবার্তা হাঁটাচলার মধ্যেও একটা আভিজাত্যের ছাপ আছে। দেখলে এক নিমিষেই যে কেউ বলবে বড় লোক বাপের কোনো একটা লাট সাহেব। তার উপরে লোকটা হয়তো চরিত্রের সমস্যাজনিত কোনো রোগে ভুগছে। এখানে থাকা ওর জন্য মোটেও ঠিক হবে বলে মনে হলো না। আর ওর এখানে কোনো কাজও নেই। বমি নামক তরল পদার্থ এসে এদের ফ্রেমস দেখে সেই কখন উল্টো পায়ে দৌড় লাগিয়েছে। তাহলে শুধু শুধু ওয়াশরুমে দাঁড়িয়ে এই লোকের ফ্যাশন শো দেখার মানেটা কি? ও নিজেও কেটে পড়ার জন্য উল্টো দিকে মুখ করলো। আর তখনই অপ্রত্যাশিত কণ্ঠে মৃদু চমকালো পদ্ম। অবশেষে আমাদের আবারও দেখা হলো মিস বকবক। সাথে সাথে কোমরে হাত দিয়ে ঘুরে দাঁড়ালো পদ্ম। সুন্দর মুখে লাগে একরাশ বিরক্ত। কপাল জুড়ে পরপর 3টে ভাঁজ। চোখ পাকিয়ে আশাদের দিকে তাকিয়ে বলল, কে আপনি? আমি কি চিনি আপনাকে? আপনি কি আমার মাহাত ভাইয়ের পরিচিত? আবার সেই মাহাত ভাই? কে রে এই মাহাত ভাই? পদ্মর কথা শুনে আশাদ সশব্দে এবার হেসে উঠল। দেখে মনে হলো যেন পদ্ম মজার কিছু বলে ফেলেছে। লোকটার এমন অদ্ভুত আচরণে পদ্ম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ও ঠিকই ধরেছে, লোকটা আসলেই পাগল। পদ্ম আবারও কেটে পড়ার চেষ্টা করলো। আশাদ হাসি থামিয়ে পদ্মর দিকে তাকিয়ে জোর দিয়ে বলল, পালানোর চেষ্টা বৃথা। আমার অনুমতি ছাড়া দরজা খুলবে না। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। পদ্ম এবার সত্যি ভয় পেয়ে গেল। দ্রুত কদমে দরজার কাছে গিয়ে নখটা ঘুরালো। কি আশ্চর্য, একটু আগেও তো ঠিকই ছিল, এখন কি হলো? পদ্ম পিছনে ঘুরে আশাদের দিকে তাকালো। কাদো কাদো কণ্ঠে বাচ্চামো সুরে নিজের সাফাইতে বলতে শুরু করলো, সরি আঙ্কেল, আমি মনে হয় আপনাকে রোম্যান্টিক সিনে ডিস্টার্ব করে ফেলেছি। সত্যি বলছি, আমার এমন কোনো ইন্টেনশন ছিল না। আমি আসলে বুঝতে পারিনি ওয়াশরুমে আসলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে। জানলে জীবনেও আসতাম না। আজকের পর কোনো পাবলিক টয়লেটের সামনে দিয়েও যাব না, পেট খারাপ হলেও না, বিশ্বাস করুন। হায় রে, নারীর রূপ বদলাতে জুড়ি নেই তোদের। আশাদ মনে মনে বলল। তবে আশাদ মানতে বাধ্য, মেয়েটার এই চটপটি স্মার্টনেসটা সত্যিই নজর কাড়ার মতো বিষয়। আর এই মেয়েটার প্রতি আশাদের আকর্ষণটা ঠিক এখানেই। তবে ও যতই মেয়েটাকে দেখছে ততই যেন অবাক হচ্ছে। মেয়েটা আজকালকার মেয়েদের মতো নয়, একটু ডিফারেন্ট। একটু নয়, বলতে গেলে অনেকটা বেশি। আশাদ পদ্মর বয়স আন্দাজ করলো। এই বয়সে মেয়েরাও সাধারণত আজকাল অনেক অ্যাডভান্স হয়, আর সেখানে এই মেয়েটার যেন কেবল শরীরই বড় হয়েছে। বুদ্ধি তো সেই 5-6 মেয়েদের মতনই আটকে আছে এখনো। আশাদ কিছু একটা ভেবে পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। পুরো ঠোঁটের মাঝে সিগারেটের ফিল্টার নিয়ে একবার ফুঁকে হঠাৎ কথা বলে ওঠে, নাম কি তোমার? কেন বলবো আপনাকে? কে হন আপনি? প্রথম বলেই ছক্কা। নিজের ফর্মে ফিরেছে যেন পদ্ম। আবার কণ্ঠে একটু আগের নমনীয়তার ছিটেফোঁটাও নেই, না আছে সংশয় সংকোচ। এমন উত্তর আশা করেনি আশাদ। তবে ও কম কিসে, বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে নির্দ্বিধায় বলল, নাম বলো আগে। সম্পর্ক না হয় তারপর ডিসাইড করে নেব।
মাহাত ভাই বলেছে অপরিচিত কাউকে নিজের নাম বলতে নেই। ওরা বাচ্চাদের পটিয়ে ললিপপ দেখিয়ে কিডন্যাপ করে দেয়। জিভের ডগায় তৈরি থাকা উত্তরটা দিতে একটু সময় নিল না পদ্ম। ফটফট বলে দম নিল যেন। সাধারণত দৃষ্টতাপূর্ণ আচরণ সহ্য করার মতো ছেলে নয় আরশাদ, কিন্তু এই মেয়েটার সকল অশিষ্ট আচরণ যেন অদৃশ্য করল। আরশাদ অদর ছড়িয়ে হাসল, নিজের অস্বাভাবিকতায় নিজেই বিস্মিত হয়েছিল। ফিল্মস দেখো না? পছন্দের নায়ক কে তোমার? না চাইতেও প্রশ্নটা করেই ফেলল আরশাদ। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ে ওকে একদম চেনে না, এমনকি নায়ক হিসেবেও না। জনসাধারণের এমন একজন মানুষ পাওয়া সত্যিই বিরল যে ওকে চেনে না। কম বয়সে তো হয়তো ওর এই ইন্ডাস্ট্রিতে ছোট বড় হতে শুরু করে ফকির বড়লোক সবাই ওর কাছে ওর চেহারাটা ফেমাস আসলে। সেখানে সেই মেয়েটার দৃষ্টি এড়ালো কী করে? ওকে এই বিষয়ে ভীষণ ভাবাচ্ছে এখন। বাচ্চারা ফিল্মস দেখে না, জানেন না? আমি কার্টুন দেখি, ডিসকভারি চ্যানেল দেখি, জিওগ্রাফি দেখি। ওসব টিলমে আমার দেখার বয়স হয়নি। কি বললে তুমি? তোমাকে এমন উল্টাপাল্টা কথা শেখায় কে বলো তো? মাহাত ভাই, আমার মাহাত ভাই। আর সে মিথ্যে বলে না। তোমার মাহাত ভাই একটা পাগল। আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। নোংরা লোক থাকার নিজের চরকায় গিয়ে তেল দিন। আর সে আমার মাহাত ভাইকে পাগল বলতে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মেয়ে, মুখ সামলাও। তোমার বয়সের তুলনায় জবান অনেক বেশি চলে। আমার রাগ কিন্তু বড্ড খারাপ, একবার উঠলে বাচ্চা ভেবে ছেড়ে দেব না। বলতে বলতে আচমকা খুব কাছে এলো আরশাদ পদ্মর। পদ্ম এবার ভয় পেল, চোখে জ্বলল স্বচ্ছ জল। রোদনসিক্ত নারীটাকে ভয় হোক বা অভিমানে আরশাদের সাথে আর কথা বলল না। ওর এই মৌনতার স্বরে শ্বাস ছাড়ল আরশাদ। একটু কি বেশি বলে ফেলেছে? প্রশ্ন করলো নিজেকে। হয়তো। দেখতে গেলে মেয়েটা এখনো কিশোরী, ভালো মন্দ বোঝার কি বয়স হয়েছে ওর? একটু সরে দাঁড়ালো আরশাদ, দূরত্ব বাড়ালো। রোদন উছলে ওঠা কিশোরীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাঁদোস কেন? আমি কি তোমাকে মেরেছি? বকেছেন আপনি। বাচ্চাদের কেউ এভাবে বকে? হ্যাঁ, তাদের সাথে কেমন আচরণ করতে হয় কেউ শেখায়নি আপনাকে? আরশাদ কেষ্ট হাসল। বুকের ভেতরে জমা পাথরটা আরো ভারী হলো বুঝি। ভারাক্রান্ত মনেই বলল, আমার কেউ নেই, তাই হয়তো শিখতে পারিনি। তুমি শেখাবে? আমি কিভাবে শিখাবো? আমি নিজেই তো বাচ্চা। আরশাদ নরম হাসলো, ঘাড় বাঁকিয়ে তাকালো পদ্ধতিকে। মনে মনে ভাবলো, মেয়ে তুমি এতটাও বাচ্চা নও, তোমাকে দেখলে হাজার পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে মুখে কিছু বলল না। থাক না কিছু ভুল ধারণা। কেন জানি মেয়েটার এই বাচ্চামিটাই আরশাদের বেশ আকর্ষণ করছে। আবারও জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বলবো না। তখন তো আরো বলবো না। না বললে যে দরজা খোলা হবে না বাবু। পদ্মসুখ ঢোকিল। আচ্ছা, আপদ গলায় ঝুলছে দেখি, এর থেকে পালানোর কোনো পথও খুঁজে পাচ্ছে না ও। ওপর নিজেকে যতই সাহসী দেখানোর চেষ্টা করুক না কেন, গলা কেঁপে উঠছে পদ্মর এখন। আমতা আমতা কণ্ঠে কোনো রকমে বলল, আমি পদ্ম। হয়েছে এবার নাম জানা, দরজা খুলতে বলুন। কোন ক্লাস? আবার প্রশ্ন করলো আরশাদ। অজান্তেই মুখটা শক্ত করে এলো পদ্মর, তাতে দাঁত চেপে জবাব দিল, 9। তার মানে 10-এ উঠবে এবার, তাই তো? বড্ড অবান্তর প্রশ্ন। মনে মনে চোখ পাকালো। আরশাদ এবার ভ্রু কুচকে তাকালো, পদ্মকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেয়েটা বাচ্চা হলেও নিতান্ত তাকে বাচ্চা বলা যায় না। শরীরের গঠনে অষ্টাদশ কন্যার মতো বেশ আকর্ষণ একটা ভাব আছে। চোখ ফেরানো দায় হয়ে পড়বে যে কারোরই, যেমন আরশাদের হয়েছে। কিন্তু মেয়েটার মুখে বরাবরই এই মাহাত নামক পুরুষের নামটা শুনতে একদম ভালো লাগছে না ওর। আজব একটা জ্বলন জ্বলছে মনে। কে এই মাহাত? ভাই নাকি অন্য কেউ? এবার মুখটা কঠোর হলো আরশাদের, কিছুটা ভরা কণ্ঠেই জানতে চাইলো, এই মাহাতকে ইতিহাস বলো তার। অত মাথা নিচু করে আরশাদের চোখের স্ক্যানারের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু মাহাদের কথা তুলতেই চমৎকৃত হলো। এক আঙ্গুল তুলে আরশাদকে সাবধান করে। আপনাকে কেন বলবো? আরশাদের ভাবভঙ্গি কঠিন হলো, চোখের মনি ঘুরিয়ে মুখের কোলে বিরক্তি প্রকাশ করলো। সে বলল, তুমি বয়সের তুলনায় খুব বেশি তর্কও করো। এতটা তর্ক করা আমার মোটেও পছন্দ না। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর দাও, না হলে আজ এখানেই কাটাতে হবে আমার সাথে। আমার অবশ্য কোনো আপত্তি নেই, তুমি ভেবে দেখো কি করবে। বলে আরশাদ নিমেষহীন চোখে পদ্মর দিকে তাকিয়ে আবারও চুপচাপ সিগারেটে টান দিতে লাগলো। গোল গোল করে ধোয়া ছাড়লো বদ্ধ ওয়াশরুমটাতে। ঠোঁট ফুলে উঠল পদ্মর।
এটাও ওর একটা বাজে স্বভাব। কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল অপরিচিত এই ব্যক্তিটার দিকে। তাছাড়া পদ্মর কষ্ট হচ্ছে সিগারেটের ধোঁয়ায়, অজান্তেই আরও কুকুরে পিছিয়ে গেল দেয়ালের সাথে। ওর পক্ষে এখন আর এখানে থাকা সম্ভব নয়, দম বন্ধ হয়ে মারা যাবে সে যে কোনো সময়। তাই কথা না বাড়িয়ে নরম স্বরেই বলল, আমার কাজিন, কেমন কাজিন? মামার ছেলে হয়েছে জানা। এবার দরজা খুলতে বলুন, আমার বান্ধবী হয়তো আমাকে খুঁজছে। মামার ছেলেকে নিয়ে কথায় কথায় পদ্মর এত মাতামাতি আশাদের কেমন যেন লাগলো। বোঝা যায় মেয়েটার লোকটার অনেকটাই অনুগত, তার কথা অনেক মানে পদ্ম। আরশাদ আনমনা হয়ে কিছুক্ষণ ভাবে, তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, বয়স কত তার? আপনি তো মিয়া আজব পাবলিক, নাম ছেড়ে এখন বয়সের পেছনে হাত ধুয়ে পড়েছেন। জানেন না কারো বয়স জিজ্ঞেস করতে নেই। আর তাছাড়া বয়স জেনে বা আপনি কি করবেন? ঘটক আপনি? পাত্রী খুঁজে নেবেন? শেখবাড়ির বৈঠকখানা, পুরনো দিনের স্থাপত্য শৈলীতে গড়া প্রশস্ত এই ঘরটির দেয়াল জুড়ে ঝুলানো আছে নানান রকমের অ্যান্টিক ঘড়ি, কাঠের তৈরি খোদাই করা ফ্রেমে বাঁধানো পারিবারিক ছবি। ভারী কাঠের ফার্নিচারে ঠাসা এই কক্ষে আজ ভিন্ন এক আবহ। বৈঠকখানায় আজ উপস্থিত শেখ পরিবারের প্রায় সকলেই। ঘরের কেন্দ্রে গম্ভীর মুখে বসে আছেন পরিবারের কর্তা সিরাজুল শেখ, চোখে মুখে অদৃশ্য এক কঠোরতা, যেন উপস্থিত সবার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে নজর রাখছেন। তার একদম সামনে আসনে আরাম করে বসে আছে জয়নাল হাওলাদার। সাদা চুল, কুঁচকে যাওয়া চামড়ার বলিষ্ঠ হাতে সোনালি রঙের একটা হাতঘড়ি ঠিকরে উঠেছে বৈঠকখানার ম্লান আলোর নিচে। তার গায়ে আজ শ্বেত ধুতি পাঞ্জাবি, শরীরের রেখায় বয়সের ছাপ স্পষ্ট হলেও তার চাহনি এখনো দৃঢ় অটল। জয়নালের হঠাৎ আগমনে বাড়ির লোকজন স্পষ্টই অস্বস্তিতে পড়েছে। কারোর মুখে কোনো কথা নেই, তবে তাদের চোখের ভাষা বলে দিচ্ছে এই আগন্তুক যেন শেকড় কাঁপিয়ে দিতে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, জয়নাল হাওলাদার নির্বিকার, আশেপাশের কারো প্রতিক্রিয়ার বিন্দুমাত্র বিচলিত না হয়ে চুপচাপ বসে আছে। তার দৃষ্টি আপাতত মাহাদের বাড়ির ড্রয়িং রুমের বড় জানালার দিকেই নিবদ্ধ। জানালার ওপরের শেষ বিকেলের আলো মিশে গেছে বাগানের ঘন সবুজ পাতার সঙ্গে। বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা, নিস্তরতা। কিন্তু জয়নালের ভাবনা ঠিক কোথায় তা কেউই বুঝতে পারছে না। এই নীরবতার মধ্যেই যেন এক অজানা আশঙ্কা ঝুলে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। শেখবাড়ির পিছনে একটা ছোট্ট বাগান আছে, সেখানে কিছু গ্রীষ্মকালীন ফল বনেছে শেখ পরিবার। জানালা বরাবর ড্রয়িং রুম, তাই সোফায় বসলে জানালার ফাঁক দিয়ে কাঁঠাল গাছটা চোখে পড়বে যে কারণে, তাও পড়তো না। তবে না যদি গাছটার গায়ে ঝুলে থাকা পাকা কাঁঠালের মিষ্টি গন্ধ ড্রয়িং রুম ছাড়িয়ে এনে যেত। তারই উৎস খুঁজতে তার নজর চলে যায় জানালার ফাঁকে। বাবার পাশেই বুকের কাছে হাত দিয়ে স্নায়ুবৎ হয়ে দাঁড়িয়ে আছে মাহাত। হঠাৎ করে আলোর মামা জয়নাল সাহেবের এখানে আগমনের হেতু কিছুটা হলেও অনুধাবন করতে পারছেও। কারণ ছাড়া এই লোকটা সকাল সকাল কারোর দুয়ারে মুখ মারবে না। আর মাহাত নিশ্চিত করতে বলতে পারে, কারণ যথেষ্ট বড়ই হবে এবার। মাহাত নিজের হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। এই সময়টা ও একা বসে খবরের কাগজ পড়তে ভালোবাসে। সুপ্রভাতের কপির সাথে খবরের কাগজ সব মিলিয়ে কিছুটা সময় ও একান্তেই কাটায়। এরপর নাস্তা সেরে আগে যায় ফ্যাক্টরি প্রদর্শনে। সেখানে থেকে নতুন মাল বের করে সকাল সকাল মার্কেটে যাওয়ার জন্য ছুটতে হয়। নিজের কাজের প্রতি ও যথেষ্ট যত্নশীল, সব কিছু ওর পরিপাটি আর ঠিকঠাক চাই নিয়ম মাফিক। ওর ঠাটবাট আর বাবু আনা দেখলেই বোঝা যায় ওর ব্যবসার পসার ভালো। খুব অল্প সময়ে বাপদাদার ব্যবসাকে আরও বিস্তীর্ণ করে সমাজে নিজের জন্য সুখ্যাতি অর্জন করেছে, যা দেখে আলোর পরিবার নিজের মেয়ে দিতে আরও বেশি ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে। জয়নাল হাওলাদার নজর সরিয়ে এবার সোজা হয়ে বসলেন। মুখের ভাবভঙ্গিতে তার ধারালো ভাব, আর চোখে মাহাদের দিকে দৃষ্টি ত্যাগ করে সোজা প্রশ্ন ছুড়লেন সিরাজুল সাহেবের দিকে। বিয়ে ভাঙার কারণটা কি সিরাজ ভাই? সিরাজুল সাহেব তৎক্ষণাৎই জবাব দিলেন না। তিনি জানতেন এই প্রশ্নের জবাব চাইতে আর কেউ না আসলেও এই মহাশয় আগমন অবশ্যই ঘটাবে। তার গরিবখানার অতি দ্রুত তার মন চরিত্র ভাবার জয় হলো। সাপের লেজে পা ফেলার সাপ তো নিজের ধর্ম অনুসারে ছোবল তো তাদের মারবেই। আর জয়নাল লোকটা তো আস্ত একটা কোবরা, বিষ ছাড়া তার মুখে আর কিছুই বেরাবে না। তবে উনি তাড়াহুড়ো করলেন না এর জবাব দিতে, বরং ধীরে সুস্থে আগে নিজের চাটা শেষ করলেন। চায়ের প্রতি তার অদ্ভুত এক আসক্তি আছে, যা বলার মতো না। তিনি চা খাওয়ার সময় বাক্য লাভ করতে পছন্দ করেন না, তাই আগে নিজের হাতের চাটা শেষ করলেন।
কফিটা আপনার সযত্নে টেবিলে রেখে অমায়িক হেসে বললেন, আসলে কি ভাই সাহেব, আমাদের মনে হচ্ছে সম্পর্কটা নিয়ে আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। ছেলে মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক, আর তাদের মতামতের দাম দেওয়া গার্জিয়ন হিসেবে আমাদের কর্তব্য। আমরা জানি আলমা মাহাদাতকে অনেক পছন্দ করে, তবে দুঃখের বিষয় মাহাদাতের মনে আলোর জন্য কিছু নেই। শুধুমাত্র ভবিষ্যতে সবকিছু ঠিক হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে দুজনের জীবন নষ্ট করা আমার কাছে অযৌক্তিক মনে হয়। আমরা অনেক চেষ্টা করেছি ওদের সম্পর্কে তালগোল ঠিক করার, কিন্তু আফসোস তা সম্ভব হয়নি। বাবা মা হিসেবে আমরা কেবল তাদের পরামর্শ দিতে পারি, তবে জোর করে তাদের উপর অনাকাঙ্ক্ষিত কোনো সম্পর্ক চাপিয়ে দিতে পারি না। এতে কেউ খুশি থাকবে না। আলো যে সংসারে যাবে, নিঃসন্দেহে তারা অনেক ভাগ্যবান হবে, কিন্তু মাহাদাত আলোর জন্য যোগ্য নয়। বিধাতা হয়তো তাদের জুটি কখনো লিখে নাই। আর এই সত্য যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই ভালো সবার জন্য।